দেশের মানুষের নানা মত ও ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকলেও সবাই এক পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, শত মত থাকা সত্ত্বেও কেউ পরস্পরের শত্রু নয়। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয়তা প্রশ্নে সবাই বাংলাদেশি পরিবারের সদস্য। দেশের সবার বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার সমান বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শপথ গ্রহণের পর থেকেই শুনতে হচ্ছে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন হচ্ছে। কিভাবে সমস্যা থেকে উদ্ধার হওয়া যায় এজন্য সবাইকে নিয়ে বৈঠক। এছাড়া সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। বুধবার বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। দিল্লি থেকে শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য না দেন সেই বিষয়টি নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানালেও জবাব মেলেনি দিল্লির। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র রফিকুল আলম। তিনি জানান, ৯ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে বাণিজ্য, পানি বন্টন, সীমান্ত সহ স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা হবে। তবে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি থাকবে কিনা তা এখনো নির্ধারণ হয়নি বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো ক্ষমতাসীন দলের ওপর নির্ভর করে না। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগেও কাজ করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করবেন বলেও জানান মুখপাত্র। এসডিজির বৃদ্ধির প্রেক্ষিতে সর্বস্তরের আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় দেশসমূহের দূতাবাস আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। গণহত্যা মামলার প্রধান আসামি, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে এই ধরনের বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখানে বসেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে দিচ্ছেন নানা বক্তব্য। ফোনে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন সেই বক্তব্য ছড়িয়ে দিতে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে করা মামলা নিয়েও মন্তব্য করেন শেখ হাসিনা। প্রসিকিউটররা জানান, শেখ হাসিনা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বক্তব্য বাদী এবং সাক্ষীদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দিচ্ছে। যেসব বক্তব্য হিংসা বিদ্বেষ ছড়ায় তা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে প্রচারের নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানি শেষে তা মঞ্জুর এবং দ্রুত এসব বিদ্বেষমূলক বক্তব্য সরানোর নির্দেশ দেন আদালত। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই 2 ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালের আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে পৌঁছানো হবে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। গেল 18 নভেম্বর, জুলাই, আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন।
আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 16 বছরে আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতারা। বলেন, দেবোত্তর সম্পত্তির অধিকাংশই আওয়ামী কর্মীদের দখলে। ভারত সবসময় দেশের হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছে। ভারতীয় ধর্মান্ধ রাজনীতি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা ভারতের গণমাধ্যমের উস্কানি বন্ধের দাবি জানান। আলোচকরা বলেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে। বিগত সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসীদের মদদে মন্দির পোড়ানো হয়েছে, অথচ এর কোনো সুষ্ঠু তদন্ত তারা করেনি। দেবোত্তর সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে। মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের নেতৃত্ব দানকারী 98% আওয়ামী নেতাকর্মী। বাংলাদেশে যত মন্দির পোড়ানো হয়েছে তার 100% পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি আওয়ামী সাংসদের নেতৃত্বে ইন্ধনে হিন্দু বাড়িঘর পুরানো হয়েছে। বর্তমান সরকারের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের তুলনামূলকভাবে সবচেয়ে শান্তিপূর্ণ ও সম অধিকার নিয়ে বসবাস করছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হচ্ছে। এতে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে সে দেশের গণমাধ্যম। ভারতীয় মিডিয়াও আওয়ামী অনৈতিক অপপ্রচারে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পৃক্ত হয়, যা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। বাংলাদেশ ভারত উভয়ই স্বাধীন সার্বভৌম দেশ, তাই পারস্পরিক সম্প্রীতির প্রতি সম্মান রেখে সংবাদ প্রচারের দাবি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে ভারতের পরিবেশগত আগ্রাসন চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সকালে প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ভারতের সাথে ফারাক্কা সহ 56টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু পানির হিস্সা নিয়ে বাংলাদেশের সাথে টালবাহানা করে আসছে ভারত। এক পরিবেশগত আগ্রাসন মন্তব্য করে তিনি বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের নদী শুকিয়ে যাচ্ছে এবং লবণাক্ততা বাড়ছে। ন্যায্য পানির হিস্সা আদায়ে আবারও ফারাক্কা অভিমুখে লং মার্চ করা হবে বলে জানান মঈন খান। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সংকটময় পরিস্থিতির উল্লেখ করে বলেন, সমস্যা সমাধানে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই। বাংলাদেশের উপরে তো শুধু শক্তি দিয়ে আগ্রাসন হচ্ছে না, বাংলাদেশের উপরে বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন হচ্ছে। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত আগ্রাসন। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের উপরে। জাতীয় ঐক্য ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন ধর্মীয় নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। এটা এক। আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং শান্তি সম্মেলন করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের 4 ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। আজকে আমরা এই দেশের নাগরিক, সার্বভৌমত্ব অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয়, আমরা সেইভাবে একটি সুন্দর একটা রাষ্ট্র চাই। থ্যাংক ইউ স্যার। এই অবিনাশ দা এখন কমেন্ট আসবেন। অবিনাশ দা আপনার নাম পরিচয়টা একটু কথা বলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের আমার নাম অবিনাশ মিত্র, রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক। আজকের আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা
শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন। আরও বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলার কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সে সেইভাবেই আগাবেন, এটা আমাদের বিশ্বাস। দাদা, আপনারা যে ভালো আছেন, বাংলাদেশে তো অনেক ভালো আছেন, এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাকে আপনাকে কিভাবে দেখছেন? আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি, কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন? যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়াও থিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল, এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলের সমান অধিকার। এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই, এবং যদি কেউ করে তাকে আপনারা ভারতের উস্কানির জবাবে সেদেশের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ভারতীয় শাড়ি পুড়িয়ে এই আহ্বান জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, ভারতে কেউ বিনে পয়সায় চিকিৎসা নিতে যায় না, এখন দেশটির পণ্য আমদানি বন্ধ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে ভারত উস্কানি দিলেও তাতে পা দেয়া যাবে না, জাতীয় ঐক্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান রুহুল কবির রিজভী। পরে অনুষ্ঠানে দেশীয় কাপড় ও প্রসাধনী বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় অন্য দেশের পতাকার অপমাননা সমর্থনযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান। জাতীয় কবি হিসেবে এতদিন কাজী নজরুল ইসলামের নাম সবাই জানলেও রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। এবার সেই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন জারির প্রস্তাবও অনুমোদন হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। উল্লেখ্য, 2022 সালের 22 জুন কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেটের নির্দেশনা চেয়ে আসাদউদ্দিন সহ সুপ্রিম কোর্টের 10 আইনজীবী রিট আবেদন করেছিলেন। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় 14%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঋণের সুদ হারের পুনর্গঠন ও বাজার মনিটরিংয়ে কঠোর হওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। গত 1.5 বছরের বেশি সময় ধরে দেশের মূল্যস্ফীতির হার 2 অঙ্কের কাছাকাছি। মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু কাজে আসছে না কোনোটি। উচ্চ মূল্যস্ফীতির চাপে ক্রমাগত বেড়ে চলেছে জীবনযাপনের ব্যয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসের মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ।
এছাড়া খাদ্য মূল্যস্ফীতি 13.80% ঠেকেছে, যা এক মাস আগে ছিল 12.66%। এতে নাভিশ্বাস অবস্থায় ভোক্তারা। করে আমরা মনে করি 10,000 টাকা, এখন খরচ হয়ে আরো বেশি, এই টাকাটা পাবো। খরচ আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে, এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। বিবিএস এর প্রতিবেদন বলছে, নভেম্বরে মূল্যস্ফীতি বাড়ার পেছনে ছিল খাদ্যপণ্যের উচ্চ মূল্য। তাই দেশে খাদ্যশস্য সরবরাহ স্বাভাবিক রাখা সহ বাজার মনিটরিং পর্যাপ্ত করার কথা বলছেন অর্থনীতিবিদরা। তিনটা বিষয়, একটা হলো যে উচ্চ সুদের হার, দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন। এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। একটা টাস্কফোর্স হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেটলি তো এটা খুব একটা ভালো কাজ করছে না, এবং দৃশ্যমান কোনো আমরা সেরকম অভিযানও দেখছি না। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি কমাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এর সুফল পেতে আরো সময় লাগবে। বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা 26 সালের শেষে গিয়ে মানে আমাদের ওই 6 বা 7 এর কাছাকাছি চলে আসা সম্ভব। নভেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%, যা আগের মাসে ছিল 9.34%। এ সময় মূল্যস্ফীতি বেড়েছে শহর ও গ্রামেও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে পুলিশ গ্রেফতার করবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেছেন, সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করা হচ্ছে। বাহিনী আগের মতো মরণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়ে ভাবার সময় এসেছে বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে সকালে এসব কথা বলেন আইজিপি। জঙ্গিবাদের আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সরকার ট্রাভেল অ্যালার্ট দিলেও এ ধরনের কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক। ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেজন্য আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ প্রধান। জানান, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার করা যাবে না। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। পুলিশ মহাপরিদর্শক বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে হত্যাকাণ্ড ঘটলেও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে অস্ত্রনীতিমালা তৈরির প্রয়োজন। মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের এটা আছে, এবং ওনারা আমাদের কাছ থেকে টাইম টু টাইম তথ্য এবং তথ্য চাচ্ছেন, আমরা দিচ্ছি। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি। সারা দেশে এসব মামলা তদন্তে সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের নিয়ে 8টি টিম গঠন করা হয়েছে। বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। ছাত্র আন্দোলনে গুলি বা সরাসরি হত্যার নির্দেশদাতা কেউই দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেন আইজিপি। বাহিনীর কেউ এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করলে তাদের পরিবর্তনের তাগিদ দেন পুলিশ প্রধান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরা আবাসিকের কেউ, অথচ ফ্ল্যাট ও ভবন মালিকদের কাছ থেকে প্রতি মাসে ফি আদায় করছে বসুন্ধরা গ্রুপ। 6 বছরে 300 কোটি টাকার বেশি তুলেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। এবার তাদের কাছ থেকে ট্যাক্স আদায়ে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে বকেয়া পরিশোধে চিঠি দেওয়া শুরু করেছে ডিএনসিসি। 2018 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয় বসুন্ধরা আবাসিক এলাকা। কিন্তু 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরার বাড়ির মালিকেরা, অথচ প্রতি মাসেই বসুন্ধরা গ্রুপকে ট্যাক্স বাবদ ফি দেন ফ্ল্যাট ও ভবন মালিকরা। সেই টাকা আদায় করা হয় বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে। আবাসিক ভবনের প্রতি বর্গফুটের জন্য মাসে 60 থেকে 80 পয়সা এবং বাণিজ্যিকের জন্য 1 টাকা 80 পয়সা দিতে হয় ওয়েলফেয়ার সোসাইটিকে। সেই হিসাবে 11,000 ফ্ল্যাট ও ভবন মালিকের কাছ থেকে বছরে আদায় 50 কোটি টাকারও বেশি, অর্থাৎ 6 বছরে তোলা হয়েছে 300 কোটি টাকার বেশি। কিন্তু তাদেরকে আর ছাড় দেবে না সিটি কর্পোরেশন।
হোল্ডিং ট্যাক্স আদায় করতে বসুন্ধরায় ফ্ল্যাট ও ভবন মালিকদের চিঠি দিচ্ছে ডিএনসিসি। আমরা বিল্ডিংটা করছি রাজুকের কাছ থেকে প্ল্যান নিয়ে, আমরা বাস করি এই সিটিতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যাক্সটা সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত। বসুন্ধরা যে ট্যাক্সটা ধরতেছে আমার কাছে, এটা আমাদের কাছে সো মাছ বেশি হয়ে গেছে। আমরা এটার জন্য এখন বুঝে নিতে যে বসুন্ধরা এগেনস্টে কোনো কথা বলা যায় না, ও যেটা করে সেটাই। তো যদি সরকার যদি এখানে ইনভলভ হয় তাহলে ওর তো কিছুটা কমবে। কর্পোরেশন জানায় বসুন্ধরা আবাসিকে ট্যাক্স ধার্য হবে 2018 সাল থেকে। মালিকদের পরিশোধ করতে হবে বকেয়া টাকাও। বসুন্ধরা কর্তৃপক্ষের একটা কথা ছিল যে এখনো রাজু ওনাদের কাছে এটা হ্যান্ডওভার করে নাই, বাট আমরা দেখেছি যে ব্লক টু ব্লক হিসাব করলে কতগুলো ব্লক কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সুতরাং সেগুলোর ক্ষেত্রে আমরা ট্যাক্স আদায়ের কাজ করতে পারি। আমরা ওই সব ব্লকগুলোতে নোটিশ দিচ্ছি এবং জনগণ যারা বাসিন্দারা তারা সাড়াও দিচ্ছেন। বসুন্ধরা গ্রুপের দাবি, সিটি কর্পোরেশনকে ট্যাক্স না দেওয়ার অনুমতি দিয়েছে রাজুক। আর ওয়েলফেয়ার সোসাইটি বলছে মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তা দিয়ে আবাসিকের উন্নয়নে খরচ করেছে গ্রুপ। এখানে যে কালেকশনগুলো হয় এই কালেকশনগুলো দিয়ে এখানে রাস্তাঘাট, ড্রেন, সৌন্দর্যবর্ধন এই সমস্ত কাজ হচ্ছে। এই কাজগুলো করার ক্ষেত্রে সোসাইটির সঙ্গে বসুন্ধরা কর্তৃপক্ষের একটা সমঝোতা একটা ইয়ে আছে আর কি, সমন্বয় করে কাজ করে। ভবন মালিকরা বলছেন বাড়ি তৈরির সময় উন্নয়নের নামে টাকা নেয় বসুন্ধরা। ফ্ল্যাট বিক্রি করতে গেলেও টাকা দিতে হয়। এরপরও প্রতি মাসে ফি নিচ্ছে বসুন্ধরা গ্রুপ, কিন্তু সিটি কর্পোরেশন কিছুই পাচ্ছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 134 কোটি 55 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বৃহস্পতিবার বিএসইসির 934তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরচুন শুজের শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 77 কোটি টাকা 21 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডেল্টা লাইফে কারসাজির জন্য 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 49 কোটি 85 লাখ টাকা সহ এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার কারসাজি করায় 8 জনকে 6 কোটি 72 লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয় কারসাজিতে আলোচিত ব্যক্তি আবুল খায়ের হিরুকে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।